আজ দুদিন শুধু একটাই নিউজ ফেসবুকে দেখতে পাচ্ছি, সেটা হলো পলাশ সাহার মৃত্যু। এই পলাশ সাহার মৃত্যুর জন্য অনেক মানুষ দেখতেছি শুধু তার বউকেই দোষ দিচ্ছে। আসলে কি তার বউয়েরই প্রকৃত দোষ? আমার তো কিন্তু তা মনে হয় না। আমার তো মনে হচ্ছে পলাশ সাহার মায়েরই বেশি দোষ ছিল। কারণ উনি ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে যেভাবে বউকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, তাতে মনে হয় উনিই একমাত্র দোষী। উনি যদি এভাবে ক্যামেরার সামনে বউয়ের সম্পর্কে এরকম আজে বাজে কথা বলতে পারে, তাহলে না জানি চার দেয়ালের মাঝে বউয়ের সাথে কী রকম ব্যবহারটাই করছে। পলাশ সাহা মারা গেল এই মাত্র দুদিন হলো। এদিকে দেখি পলাশ সাহার মা কি সুন্দর ক্যামেরার সামনে ভাতের গামলা নিয়ে খাচ্ছে আর বউয়ের নামে দুর্নাম করতেছে যে সে বউ নাকি তার কাজের মহিলা হওয়ারও কোনো যোগ্যতা নাই। এই মায়ের ছেলে হারানোর কোনো শোকই আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি শুধু কিভাবে বউকে অপমান করা যায়, তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, শুধু আমরা সেটাই দেখতে পাচ্ছি। একজন মায়ের সন্তান হারিয়ে গেল, সেই সন্তান কিন্তু কোনোদিনও আর ফিরে আসবে না। এই মেয়ে হয়তো আজ না হোক 2 বছর 3 বছর পরে কিন্তু সে অন্যের সংসার কিন্তু সে ঠিকই করবে, ঠিকই কিন্তু সে সংসার পাবে, বর পাবে, শ্বশুর শাশুড়ি সবই পাবে। মানে আমাদের দেশে যে শাশুড়ি বৌমার ঝগড়াটা আদিকাল থেকে শুরু হয়েছে, এটা কিন্তু অনন্তকাল পর্যন্ত থাকবে। তো যাই হোক, আমিও কিন্তু একজনের ছেলের বউ, তো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু খুবই ভালো মানুষ, আর আমিও কিন্তু তাদের খুবই ভালো একজন বউ। আমরা কিন্তু কখনোই কোনো সময় ঝগড়াঝাটি করি না। সংসার করতে গেলে একটু মনোমালিন্য হয়, কিন্তু যদি দুপক্ষেই একটু ছাড় না দেওয়া যায়, সেই সংসারটা কিন্তু কখনোই করা যায় না। তবে পলাশ সাহার মৃত্যুটা কিন্তু আমার মনে হয় আমাদের পুরো বাংলাদেশের মানুষের জন্যই খুবই একটা কষ্টের ছিল। তবে এ কথা সবাইকে মানতেই হবে যে পলাশ সাহা মা আর বউয়ের চাপে পড়েই কিন্তু নিজের জীবনটা দিয়ে দিল। পলাশ সাহা কিন্তু এভাবে নিজের জীবনটা নাও দিয়ে দিতে পারতেন। উনি দুপক্ষ নিয়ে যদি বসে আলাপ আলোচনা করতেন, তাহলে কিন্তু এরকম একটা দিন দেখা লাগতো না। হয়তো তিনি আজও এই দুনিয়াতে বেঁচে থাকতেন যদি দুপক্ষকেই নিয়ে বসতেন, সব দিকের ভালো মন্দ দিকটা যদি তুলে ধরতেন, মুরব্বীদের সাথে নিয়ে বসতেন, তাহলে কিন্তু এমনটা নাও হতে পারতো। তো মৃত্যুর উপর কারো হাত থাকে না, তিনি যেন উপরে ভালো থাকে এই দোয়াই করি। তো যাই হোক, আজকে রান্না করলাম মসুরের ডাল, আলু আর কলা দিয়ে একটা ঘন্ট। যেহেতু বাচ্চারা কেউ মাছ খায় না, ওরা সবসময় ডাল এরকম একটা সবজিই খেতে পছন্দ করে, তো তাই রান্না করে নিলাম। আর রান্না করলাম হলো ডিম ভাজি। এটা হলো শিং মাছের ডিম, এই জন্য এটা কালো দেখা যাচ্ছে। আসলে বড় বড় ছিল শিং মাছ, তো ডিমগুলো বের করে নিয়ে আমি এভাবে পেঁয়াজ দিয়ে ভাজি করছিলাম। তো ভাজি করার আগে ডিমগুলোকে আগে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। এখানে রান্নার রেগুলার যে মশলাগুলো, হলুদ, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলোই দিয়ে মাখিয়ে নিয়ে পরে যে যখন পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসে, সেই সময় এই ডিমটা দিয়ে দিলাম এবং সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো এভাবে ডিম ভাজি করলে কিন্তু খেতে অনেকটা মজা লাগে। তো এভাবে ডিম ভাজি করে হলো আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা খুব সুন্দর করে রান্না বান্না করতে পারে, এটা আমি অনেক সময়ই বলি। আর আমার ছেলে যেহেতু কোনো মাছ খায় না, ও কিন্তু এভাবে মাছের ডিমটা যদি ভাজি করে দেওয়া যায় তাহলে কিন্তু খায়। আর ও এভাবে মাছের ডিমটা ভাজি খেতেও কিন্তু অনেকটা পছন্দ করে, এজন্য মাঝে মাঝে ডিমওয়ালা মাছ নিয়ে এসে এভাবে আমি ভাজি করে দেই। তো ছেলে তাও এই মাছের ডিমটা ভাজি খায়, মেয়েটা কিন্তু তাও খায় না। তো কিছুই বলি না, না খেলেও ও শুধু এমনি ঝোল তরকারি দিয়েই ভাত খেতে পছন্দ করে।